পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের একটা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায়। ইতিমধ্যে আমাদের এই নেতা বিশ্বব্যাপী তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এটা আমরা অজানা কিছু নয়। তার জীবন সংক্ষিপ্ত হলেও তার এই জীবনের সংগ্রাম ব্যাপকতা বিস্তৃত সারা পৃথিবীতে, এবং তার সুযোগ্য নেতৃত্ব এবং কৌশল, তার প্রজ্ঞা, তার সীমাহীন, তার যে একটি বুদ্ধিদীপ্ত জীবন, প্রজ্ঞা, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তিনি তার ভবিষ্যৎ সম্ভাবনাময় জীবনকে গড়ে তুলুক এবং এই দেশ ও জাতির প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ এবং তার অবদান এটা যেন তিনি রেখে যেতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের এই উদ্বোধনী সভার সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। গণ অধিকার পরিষদ। আচ্ছা, না 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 না, এটা কিছু যারা আসছে এদের তো কিছু কথাবার্তা আছে নাকি? আচ্ছা, যাই হোক, তবুও একটু 5 মিনিট একটু কথা বলার জন্য 2 মিনিট এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব বেলাল হাওলাদার। আমি বলতেছি আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা 100 বছরের নিচে সবাই এখানে বসছি নাকি? আল্লাহ পাকের এক হুকুমে আমাদের সৃষ্টি হয়েছে, অস্তিত্ব হয়েছে। আমি বেলাল হাওলাদার হয়েছি, আপনি হয়েছে, নুরুল হক নুর ভাই হয়েছে। আমরা আল্লাহ পাকের অস্তিত্ব সৃষ্টি হয়েছে, আমাদের একটা পরিস্থিতি সৃষ্টি করে এই দেশে আমাদের একটা আল্লাহ পাক হয়েছে। এই দেশে এখন বিভিন্ন সব হয়েছে নাকি? গত 40 বছর আগে বিভিন্ন নাম নিশানায় ছিল। আমি বললাম আমাদের দল আমরা যখন শুরু করছি, আল্লাহ পাকের হুকুমে যখন সৃষ্টি হয়েছে এই দল, ইনশাআল্লাহ এই দল সারা দেশে এরা বিস্তৃত হবে আর সারা দেশে একটা বিপ্লব ঘটছে, ঘটা শুরু হয়েছে। সবাই হতাশা হইেন না, আমরা হতাশ হইনি। আজকে অনেকের ফোন দিছি, অনেকে আসে নাই, তারপরও আমি হতাশা বোধ করি না, কারণ হিসেব করছি যে হবে শুরুতে একটু কষ্ট করতে হয়, অনেকের ফোন দিয়ে আনতে হয়। ইনশাআল্লাহ শুরু যখন হয়েছে আমাদের ভালো একটা পরিস্থিতি আল্লাহ পাক সৃষ্টি করবে, যদি আমরা চেষ্টা করি নাকি? সবাই সাহায্য করবেন ভাই। আর আমার দেশে যারা আছো, আমার বন্ধু বান্ধব যারা আইসো, অধিকার পরিষদ যারা করতেছ, সবাই অ্যাক্টিভ হোক, কারণ একজনকে সব সাইজেল হয় না। দল করো, সক্রিয়ভাবে করো, সক্রিয়ভাবে করো। আরেকটা জিনিস হলো, আমরা যে কয়েকজনই দল করবো সুশৃঙ্খল থাকবে। দল ছোট কিন্তু দলের ভিতরে একটা সুশৃঙ্খল থাকুক। আর বাড়ির সবগুলো কমিটিগুলো যখনই যেখানে দেবেন অন্তত একটা সুশৃঙ্খল যেন দলের ভিতরে থাকে। বিশৃঙ্খল কোনো ছেলেদেরকে নিয়ে যেন দলটা সুসংগঠিত না হয়, কারণ শুরুতেই যদি ভালো হয় শেষ পর্যন্ত ভালো থাকবে নাকি? তাই আর এই অফিসের ব্যাপারে সম্ভব সাজানি গুছানোর জন্য একটু চেষ্টা করবেন, যাতে আমরা আর সাংগঠনিক কাজগুলো চালাইতে পারি। আর কি বলবো, সবাই ভালো থাকেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই এলাকার কৃতি সন্তান, আমাদের মধ্যমণি, অত্যন্ত বিচক্ষণ এবং সংগ্রামী নেতৃত্ব, যিনি আমাদের ভবিষ্যৎ কর্ণধার। আমি তাকে সবিনয় কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক। উপস্থিত সকলকে
সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রোগ্রাম অনেকে দেখছেন, চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বাইরে এমনকি দেশেরও বাইরে অনেকে, তো আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, সেই কারণে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে দেশ এবং দেশের বাইরেও যারা আমাদেরকে দেখছেন। আজকে মূলত এটা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল একটা ইউনিয়ন, চরকাজল ইউনিয়নের গণ অধিকার পরিষদের একটা কার্যালয়, পুরানো কার্যালয় থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ নতুন কার্যালয়ে তারা আজকে, আমি আছি দেশে এই কারণে এখানে তড়িঘড়ি করে একটু আয়োজন করেছে। দেখা যায় এখানে ফ্যান কিংবা অন্যান্য ব্যবস্থা করা হয় নাই, আর তাৎক্ষণিকভাবে এলাকার যে সমস্ত মুরব্বী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা উপস্থিত হয়েছেন। তো সংক্ষেপে 2-3টা কথা আপনাদেরকে একটু বলা দরকারও, যেহেতু আপনারা আছেন সামনে। প্রথম হচ্ছে যে একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন যে 20 বছর আগে বা 15 বছর আগে এই সরকার তো ক্ষমতায় 16 বছর, 2008 সালে 29শে ডিসেম্বর সম্ভবত নির্বাচনের মধ্যে ক্ষমতা আসে। 16 বছর ক্ষমতায়। স্বাভাবিকভাবে এই সরকারের 8 সালে ক্ষমতায় আসার আগে দেখা যায় 5 বছর আওয়ামী লীগ ছিল, 5 বছর বিএনপি ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে যখন নির্বাচনটা হচ্ছিল। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত মনে করছে যে ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের যোগের মতো কিছু রক্ত নেওয়া দরকার, রক্ত চুইসা নেওয়া দরকার। যেই কারণে তারা দেখছে যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখলে বাংলাদেশকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায়, সেই কারণে তারা মূলত 8 সালের আগেই হচ্ছে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের যে 111 সরকার, তাদেরকে সাপোর্ট করে শেখ হাসিনা সরকার কিভাবে ক্ষমতা আসতে পারে তার একটা মেকানিজম করেছিল, এবং আওয়ামী লীগকে ক্ষমতা এনে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য রাস্তা করেছে, যেগুলোকে ট্রানজিট বলে। নৌপথ ব্যবহারের অনুমতি নিয়েছে, সড়ক পথ ব্যবহারের অনুমতি নিয়েছে, এবং কার্যত এখন বাংলাদেশটা ভারতের হাতের মুঠোয়। বাংলাদেশ থেকে বিরোধী দলকে দমন করার জন্য অনেককে গুম করে ভারতে সরকার এখান থেকে পাচার করে দেয় ওখানে। তো এইভাবে বিএনপি সহ বিরোধী দলের প্রায় 600 উপরে নেতাকর্মী গত কয়েক বছরে গুম হয়েছে। আর মামলা হামলা তো আপনারা ইউনিয়নে লক্ষ্য করলে দেখবেন যে বিরোধী দল করার কারণে অনেক মানুষ অকারণে মামলার শিকার হয়েছে। তো এই মামলা হচ্ছে সরকারের বিরোধী দলের কণ্ঠকে থামানোর জন্য একটা অস্ত্র হিসেবে সরকার ব্যবহার করছে। এর মধ্যেও এরকম জুলুম অত্যাচার নির্যাতন দেখেও কিন্তু আমরা 2018 সালের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে আসা, সেই কোটা সংস্কার আন্দোলন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, এবং তারপরে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আছে দীর্ঘ 28 বছর পরে। এখন দেখেন, যেটা বলে আমাদের সমাজের মানুষ বক্তব্য বিবৃতিতে সবাই বলে তরুণ প্রজন্ম যেন মাদকের দিকে না ঝুঁকে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, অভিযান চালাতে হবে, মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আবার যারা বলে তারা অনেকে একটু পৃষ্ঠপোষকতা করে। ঠিক একইভাবে আমাদের দেশের রাজনীতি থেকে বলা হয় তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। কিন্তু মেধাবী তরুণরা যে রাজনীতিতে আসার একটা পদ্ধতি ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কোন সরকার এই গত 30 বছরে এই ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, কারণ তারা মনে করছে যে ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া হয় তাহলে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা রাজনীতিতে আগাই আসবে। তখন তারা এই বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অনেক পুরানো দল, বিদ্যমান দল নাও করতে পারে, নতুন নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে। প্রকৃত অর্থে বলতে গেলে 2 পুরাতন রাজনৈতিক দল তারা তাদের হাতের মুঠোয় রাখার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কখনো দেয় নাই। তো আদালতের নির্দেশনা, ছাত্রদের আন্দোলন, নানান প্রেক্ষাপটে 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ছিল, এবং নিশ্চয়ই আমি মনে করি যে আল্লাহ পাক আমার দ্বারা ভালো কিছু করাবেন। এই কারণেই এই চরের এলাকার ছেলে ডাকসুতে আমাকে ভিপি নির্বাচিত করেছে, এবং আপনি দেখছেন অল্প বয়সে অল্প সময়ের মধ্যে আমরা সেই ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ থেকে একটা রাজনৈতিক দল গড়ে তুলেছি। গত নির্বাচনের আগে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, 56টা জেলায় আমরা কমিটি করেছিলাম, প্রায় 300-র মতো উপজেলায় আমাদের কার্যক্রম ছিল। ঢাকায় বলা চলে বড় রাজনৈতিক দল 2টা, আওয়ামী লীগ এবং বিএনপি, তারপরে হচ্ছে চরমোনাই জামাত। তো জনসমর্থনের দিক থেকে বলা চলে গণ অধিকার পরিষদ অল্প সময়ের মধ্যেও আওয়ামী লীগ বিএনপির পরে একটা 3 নম্বর দলে তারা পরিণত হয়েছে। তো সাংগঠনিক সক্ষমতায় আমরা আগাতে পারি নাই অতটা, কারণ হচ্ছে অনেক মানুষ চিন্তা করতেছে তারা কতদূর যাবে, কি করে, দেখি আর একটু। যেটা এলাকার ক্ষেত্রে ধরেন
দলমত নির্বিশেষে সব মানুষ সম্মান করে, শ্রেয় করে। কারণ আমাদের তো কোনো ব্যাড রেকর্ড নাই, ব্যক্তিগতভাবেও চরিত্রের কোনো কালিমা নাই যে তারা অপছন্দ করবে, সব মানুষই পছন্দ করে। তো আমরা মনে করছি যে এই গত নির্বাচনটা, এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই চরাঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এলাকার সন্তান হিসেবে এখান থেকে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিতে কিভাবে সহযোগিতা করা যায়, তারপরে এই অঞ্চলের মানুষের তারা জেলে অনেকে মৎস্য আহরণের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে, তাদেরকে কিভাবে আধুনিক পদ্ধতিতে তাদেরকে এই মৎস্য আহরণে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা যায়, বিভিন্ন ধরনের একটা প্ল্যান পরিকল্পনা ছিল। এবং বিশেষ করে এখানে যে রাস্তাঘাটের যে আমাদের অবস্থা, তো নির্বাচন কি হয়েছে সেটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। কারণ নির্বাচন এখন গ্রামের ইয়ার্কিতে পরিণত হয়েছে যে আপনার সরকারি দলে বিরোধী দল তারা, সরকারি দল তারা মিলে নির্বাচন করেছে এবং এই নির্বাচন ৬২টা রাজনৈতিক দল বর্জন করেছে। এখন ৬২টা রাজনৈতিক দলের আলাপ আলোচনা চলছে যে এইভাবে তো একটা দেশ চলতে পারে না যে গায়ের জোরে একজনে চেয়ারম্যান হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে, এমপি হয়ে যাবে, তাহলে তো এই দেশের মানুষের কোনো দাম থাকবে না। কারণ আপনারা লক্ষ্য করছেন আগে যখন ভোটের মাধ্যমে নির্বাচনগুলো হতো, আপনাকে সমীহ করতো যারা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান কিংবা এমপি হতো, যে কারণ সে চিন্তা করতো যে ৫ বছর পরে আবার আমার মানুষের সামনে দাঁড়ান লাগবে। এখন মনে করে যে প্রশাসন আমার পক্ষে থাকলে, সরকারি সিগন্যাল থাকলে এমনি আমার বিজয় অটো, জনগণ আর এখন লাগে না। যেই কারণে আমাদের এখন যারা জনপ্রতিনিধি হয় তারা জনগণের কথা ভাবে না, আর জনগণের পাশেও তারা ওইভাবে থাকার মানসিকতা দেখায় না। বরঞ্চ সবাই চিন্তা করে যে সরকার পরিবর্তন হইলে আমার দেশ ছাড়া লাগতে পারে, সরকার পরিবর্তন হইলে আমার এলাকা ছাড়া লাগতে পারে, তো টাকা পয়সা কামাও, টাকা পয়সা কামাইয়া কেউ মনে করেন দেশে, কেউ দেশের বাইরে, তারা এইভাবে টাকা পয়সা ইয়া করতেছে। আদালতা সুযোগ, তারপর ২-৩ মিনিট কথা বলে শেষ করতে শেষ। তারা তাদের আখের গোছাইতেছে, কারণ জানে পরবর্তী পরিস্থিতিতে তাদের এমপিগিরিও থাকবে না, অনেকে এলাকায় থাকতে পারবে না। কারণ তারা মানুষের উপর এত জুলুম অত্যাচার করেছে, মানুষের সম্পদ এত লুটপাট করেছে। একটা জনবান্ধব সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তারা যদি দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে তদন্ত করে, তাহলে অনেকে ধরা খেয়ে যাবে। তো এই কারণে তারা নিজের আখের গোছানোর থেকে ব্যস্ত আছে। এখন আমাদের জনগণ সবসময় আমরা প্রতিবাদ করতে পারি না, প্রতিরোধ করতে পারি না, অনেক কিছু মেনে নেই, যেই কারণে হচ্ছে এরা 16 বছর ধরে জনগণের উপরে চেপে বসতে পারছে, কিন্তু এখন আর বোধহয় পারবে না। কারণ সবকিছু আল্লাহ পাক কোরআনে বলছে যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, এবং সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা আয়ু আছে। আপনি 10 বছর আগে ইয়ং ছিলেন, যেভাবে 10 বছর পরে আপনার চুল দাড়ি পাচ্ছে না, 10 বছর 30-40 বছরের যুবক হিসেবে আপনার গায়ে যে শক্তি ছিল, 50-60 বছর কি আপনার সেই শক্তি সামর্থ্য আছে? আজকের এই যে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা একবারে দলীয় প্রধান হিসেবে, তাদের অনেকের বয়স হয়েছে, কিন্তু তারপরও যেটা বলে ক্ষমতার লোভ এবং মোহ তাদেরকে মানে তারা ত্যাগ করতে পারেনি, যেই কারণে তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে। তাদের পরিণতি কি হবে এটা হয়তো তারা ভাবছে না, কিন্তু এখন এই রাজনৈতিক দলগুলো ভাবতেছে যে এইভাবে যদি ভারত বাংলাদেশকে ব্যবহার, আওয়ামী লীগের মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশের উত্তর অঞ্চলকে মরুভূমি বানিয়ে রাখে, বর্ষার সময় পানি ছেড়ে ডুবাই মারে, মানে ওই অঞ্চলে বর্ষায় পানি হয় এটা এদিকে সাইডে দেয়, আর অন্য সময় আবার পানি আটকাই রাখে যাতে ওই অঞ্চলের মানুষ কৃষি কাজ করতে পারে। আমাদের 54টা নদীর সাথে ভারতের সংযোগ আছে, তো এটা যদি আন্তর্জাতিক নীতিমালা আছে যে আপনার এরকম দুই দেশের মধ্যে নদী পড়লে
50-50 ব্যালেন্স করে পানি দিতে হয়। কিন্তু আমাদের দেশে বর্ষায় তো অনেক পানি থাকে, সিজনে পানি চাই না, এই পানি ভারত আটকে রেখেছে। এই উত্তরাঞ্চল পুরো মরুভূমিতে। আর আমাদের দেশের চাকরি বাকরির ক্ষেত্রেও ভারত পুলিশ প্রধান কে হবে, সেনা প্রধান কে হবে, এইগুলা ভারত অনেক ক্ষেত্রে সরকারকে নির্দেশ করে দেয়। যারা একটু ভারত বিরোধী দেশপ্রেমিক তাদের প্রশ্নে ভারত অনেক ক্ষেত্রে আপত্তি দেখায়। তাই একটা স্বাধীন দেশের সেনা প্রধান, পুলিশ প্রধান যদি কে হবে, বিডিআর প্রধান কে হবে, এগুলো যদি ভারত নিয়ন্ত্রণ করে তাহলে সেই দেশের আসলে অস্তিত্ব থাকে না। তো এই জন্য এখন সবাই দেশকে রক্ষার জন্য বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং আশা করা যায় যে কোনো মুহূর্তে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হলে এই সরকার একটা বিদায় নিতে বাধ্য হবে। এবং আরো একটা সংকট হচ্ছে আন্তর্জাতিক মুদ্রার সংকট। আন্তর্জাতিক মুদ্রা বলতে আমরা যেটা বেচি, ডলার প্রধানত কারেন্সি, আর আমরা ওই দেশে কিনলে সেটাও কিনি ডলার দিয়ে, বেচলেও ডলার দিয়ে বেশি। তো এই ডলার, ওই যে আওয়ামী লীগের লোকেরা টাকা দেশের বাইরে পাচার করায় ডলারের এত সংকট তৈরি হয়েছে, এখন জিনিসপত্র 1 টাকার জিনিস 3 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই কারণে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেছে। আর জিনিসপত্রের দাম বাড়ার ফলে মানুষ খাইতে পারতেছে না, কিনতে পারতেছে না। একটা বিষয় আপনারা মাথায় নিতে পারেন, তরমুজের কথা। তরমুজের কিন্তু এবার অনেকে দাম কম পাইছে, অনেক ব্যাপক, 2-1 জনের লস হয়, কিন্তু এবার ম্যাক্সিমামের লস হয়েছে। কারণ হচ্ছে শহরের মানুষ কিনবে বা বিভিন্ন মানুষের আয় ইনকাম সেভাবে কমে যাচ্ছে। তো এই যে দেশের মানুষেরও যে আর্থিক সংকট, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, পৃথিবীর বিভিন্ন দেশে এগুলোকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়েছে। এই দেশেও বিশেষ করে শহরে, ঢাকা শহরে 2.5 কোটি মানুষ বাস করে। 2.5 কোটি মানুষের 10% মানুষ যদি রাস্তায় নামে তাহলে আপনার 25 লাখ মানুষ রাস্তায় নেমে যাবে। তাহলে যে কোনো সময় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। তো আশা করি যে আমাদের সামনে ভবিষ্যৎ আছে, দেশের মানুষের আমরা যে ভাবনা নিয়ে আগাচ্ছি, আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা যারা শুরু থেকে এই দলের পেছনে আছেন, সংগঠনের পেছনে আছেন, আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন। আজকে যারা শ্রম দিচ্ছেন, এই যারা সিনিয়র পুরানো রাজনীতিবিদ লক্ষ্য করেছে, আজকে আওয়ামী লীগের কথা একটা বিষয় লক্ষ্য করেন, 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুর নাম নেওয়ার মতো আওয়ামী লীগের লোকেরা রাস্তায় ছিল না। বঙ্গবন্ধুর জানাজা দিচ্ছে 25 জনের মতো লোক, নাকি এই যে মনে করেন 25 জনের মতো। বঙ্গবন্ধুর মতো এত বড় একজন নেতা মারা গেল, এত বড় দল আওয়ামী লীগ, 25 লক্ষ তো মিনিমাম নেতা কর্মীর তো সেখানে থাকার দরকার ছিল। সামরিক বাহিনী সে সময় করতে দেয় নাই। তারা যারা দল করে তাদের তো তাদের নেতা মারা গেছে, সে সময় ঝাঁপাই করা উচিত ছিল সবকিছু নিয়ে, কিন্তু খারাপ পরিস্থিতিতে কেউ সামনে আসেনি। এখন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যতই শক্তি দেখাক, পরিস্থিতি খারাপ হলে অনেকে বলবে ভাই আগে কিন্তু তোমাদেরকে আমরা বলছিলাম যে তোমরা আগাই যাও, আমরা তোমাদের সাথে আছি। এখনো তো সামনে আসবে না। অন্যান্য ধরনের অনেকে তো বলবে হ্যাঁ নূর ভাই আমাদের এলাকার মানুষটাকে আমরা সাপোর্ট করি, চালান। কিন্তু তারপরেও একটা দল এবং সংগঠনের একটা সিস্টেম থাকতে হয়, নির্দিষ্ট প্রতিনিধি থাকতে হয়। যেমন এই বাজারে আসলে এই অফিসটা খুলবে কি, চাবিটা কার কাছে থাকবে? এই বাজারে নতুন 10 জন মানুষ অফিসে বসলে তাদের সাথে ওদের দলের রাজনীতি নিয়ে কে কথা বলবে? এই জন্য আমাদের একটা কমিটি দরকার। তো আমরা ইতিমধ্যেই চরবিশ্বাস চরকাদলের আমাদের ছাত্র সংগঠন, যেটা ছাত্র অধিকার পরিষদ, যুব সংগঠন, যুব অধিকার পরিষদের 2টা কমিটি তারা প্রস্তুত করতেছে। আপনাদের ভাই বন্ধু পরিচিত যারা কমিটিতে থাকতে চায়, তাদের নাইম আছে, আঙ্কেল আছে, আনিস জাফর আঙ্কেল আছে, বেলাল ভাই আছে, নিজাম ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করতে বলবেন। ছাত্র এবং যুব সংগঠনের কমিটি হলে আমরা মূল দলের কমিটিটা করে দেবো। সব জায়গায় আমরা পুরো বাংলাদেশে অনেক জায়গায় ইউনিয়ন কমিটি হয়ে গেছে। এটা মূলত আমাদের এই জায়গায় দেখে হয়তো করা হয় নাই, কিন্তু এখন আমরা সাংগঠনিক ভাবে আমরা কমিটিগুলো করতেছি। আর সেই ক্ষেত্রে একটা কথা, স্বাভাবিকভাবে আগে রাজনৈতিক ভিন্ন মত থাকা সত্ত্বেও বিরোধী দল, সরকারি দল মানুষ বসতো, চা খাইতো, কথা বলতো, কারণ একই গ্রামের মানুষ, একই ইউনিয়নের মানুষ। কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকে আওয়ামী লীগ রাজনীতির সংস্কৃতিটাকে এমন ভাবে তৈরি করছে যে এখন আওয়ামী লীগের লোক অন্য দলের সাথে বসতে চায় না, কথা বলতে চায় না। তো এটা তো একটা সমাজ বিরোধী কর্মকাণ্ড, এটা তো সামাজিকতা না। রাজনীতি করার কারণে আমার আত্মীয়, আমার সমাজের লোক, আমার গ্রামের লোক, তার সাথে আমি বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না, তার সাথে বসে একটা ছবি তুললে আমার রাজনীতি চলে যাবে। এইটা তো রাজনীতি না, এটা অসামাজিকতা। রাজনীতি একটা সামাজিকতা। সামাজিক লোকগুলো রাজনীতি করতো, ভালো মানুষগুলো রাজনীতি করতো। যদিও এখন চান্দাবাজ, ধান্দাবাজ, নেশাখোর মানুষের আধিপত্যের কারণে ভালো মানুষগুলো রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতেছে, কারণ তারা চিন্তা করছে এই সমস্ত অসভ্য মানুষের লগে রাজনীতি করে মান সম্মান টিকবে না, সম্মান টিকবে না, বেইজ্জতি হতে হবে। এই কারণে অনেকেই ভয়ে কিন্তু রাজনীতি করতেছে না। এখন আওয়ামী লীগের এই নির্বাচনের ফলে 2-3 গ্রুপ তৈরি হয়েছে না, ইগল, নৌকা, অমুক তমুক, নিজেরাই কিন্তু কামড়াকামড়ি করতেছে। তো একটা কথা হচ্ছে যে আপনার সাপ তো পেঁচায়, তো ধরেন এই সাপ যাওয়ার সময় একটা করাত পাইছে,
করাতে পেঁচাইছে, করাতে পেঁচাইছে, তার পেট ফুটো হয়, পিঠ ফুটো হয়, ফুটো হয়ে কাইটে ফুটে নিজেই মারা গেছে। যে কোনো জিনিস বেশি পেঁচাইতে গেলে তো নিজের প্যাচের মধ্যে পড়ে যায়। তো আজকে আওয়ামী লীগ একটা পুরানো রাজনৈতিক দল, তারা এইভাবে নিজের প্যাচে পড়েছে, তাদের উঠে দাঁড়ানো মুশকিল। কিন্তু আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের মধ্যেও নেতৃত্বের অভাব আছে, তাদের মধ্যেও দিক নির্দেশের অভাব আছে। কারণ এই যে বিরোধী দলের লোকের আপনারা যদি দেখেন 28 তারিখে অনেকে এখানে ঢাকায় গেছেন বা যারা গেছেন, এত লক্ষ লক্ষ লোক, সেই লোকের দিক নির্দেশনা দেওয়া ছিল না যে আপনারা কি হামলা হইলে প্রতিরোধ করবেন, নাকি ঢাকার চতুর পয়েন্টে পয়েন্টে ছড়াই করবেন, না কি করবেন। সঠিক দিক নির্দেশনা ছিল, সঠিক নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব আছে। সেই কারণে এখন আমরা আলাপ আলোচনা করে আমরা সমন্বিত ভাবে চিন্তা ভাবনা করছি আগামীতে কিভাবে এই জনগণ যে একটা পরিবর্তন চায়, জনগণ যে সরকারের বিরুদ্ধে, জনগণ যে একটু ভালোভাবে বাঁচতে চায়, ভারতের আধিপত্য থেকে দেশকে বাঁচাতে চায়, এর জন্য আমরা কি করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন প্ল্যাটফর্মের একটা ভালো সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। যে পুরানোদের কর্মকাণ্ডে মানুষ দেখেছে যে যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে, যেই মাতব্বরি পেয়েছে সেই ওইভাবে একই কাজ করেছে। তো সেই জায়গা থেকে এই নতুন দল গণ অধিকার পরিষদের একটা বড় ধরনের ভবিষ্যৎ তৈরি হয়েছে। একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে এই ইউনিয়নে প্রায় 54,000 ভোটার, দুই ইউনিয়নে, চরকাদল এবং চরবিশেষে ধরেন অ্যাভারেজ 25 করে ভোটার, তাই 25,000 মানুষের মধ্যে সক্রিয়ভাবে কয়জন আওয়ামী লীগ করে, কয়জন বিএনপি করে, কয়জন অন্যান্য দল করে, খুব সংখ্যাটা অল্প কিছু মানুষ সক্রিয় রাজনীতি করে। কিন্তু মানুষ, এই সাধারণ মানুষই কিন্তু রাজনৈতিক দলকে বিজয়ী করে, রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিজয়ী করে, সরকার গঠন করে, সরকারকে বিজয়ী করে। তো আপনি যদি বুঝাইতে পারেন যে ভাই আমার প্রার্থী সে সৎ মানুষ, সে নির্বাচিত হলে এলাকা ভালো চলবে, সমাজ ভালো চলবে, দেশ ভালো চলবে। রাজনীতি আগে মানুষ ওই ধরেন এই 100 টাকা 200 টাকার জন্য একজনের পিছনে ঘুরতো সারাদিন, এখন 500 টাকা দিয়েও ঘুরাইতে পারবেন না, বলবেন 500 টাকা নিয়ে যান, রোদের মধ্যে যাইতে পারবো না। যাদের ভালো লাগে, যারা মন থেকে রাজনীতি করে, তারা নিজে পয়সা খরচ করে করে নিজেরা শ্রম দিয়ে রাজনীতি করে। তো এইভাবে আমাদের মানুষকে বোঝাতে হবে যে দেশের জন্য, সমাজের জন্য, সমাজ রাষ্ট্র ভালো চলার জন্য ভালো মানুষগুলো রাজনীতিতে এগিয়ে আসা দরকার। আমরা চেষ্টা করছি ভালো মানুষগুলোকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার মধ্যে দিয়ে একটা ভালো দল এবং সংগঠন তৈরি করার পাশাপাশি আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাবো, ভালো মানুষ যে যেখানে আছে তাকে দলের নেতৃত্বে বসান, তাহলে সমাজ, রাষ্ট্র, এলাকা ভালো চলবে। আর গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একটা কথা বলতে পারি যে আমরা খুব অল্প সময়ের মধ্যে সারা দেশে এই ধরনের এতটা বিস্তৃত হলেও আমাদের সংগঠন করতে গিয়ে যে সমস্ত নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের পাশে আমরা দলীয় দায়বদ্ধতার জায়গা থেকে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এইটুকু আপনারা আস্থা রাখতে পারেন। আর এলাকার হিসেবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এবং আমার দাবি যে দেখেন, আমি তো সারা বাংলাদেশ থেকেই চাইলে নির্বাচন করতে পারি, রাজনীতি করতে পারি। আমি নির্বাচন করার ক্ষেত্রে বলছি, প্রথম যদি আল্লাহ পাক বাঁচাই রাখে, 1 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, আর 2 বছর পরে হোক, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই এই এলাকা থেকে নির্বাচন করবো। তো তার জন্য আমি চাই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বলেন, দিনাজপুর, রংপুর, কক্সবাজার, ওইদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব এলাকার মেধাবী ছাত্ররা ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনাদের এলাকার একটা ছেলেকে। তাহলে এটা নিশ্চয়ই আপনাদের একটা সম্মানের ছিল। আমাদের এই দল মত নির্বিশেষে এলাকার ছেলে হিসেবে আমি চাই আপনারা ভালোবাসবেন, সমর্থন করবেন এবং আপনারা এলাকার মানুষ হিসেবে দেখিয়ে দেবেন যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে মূল্যায়ন করেছে আমরা এলাকা থেকেও তার চেয়ে মূল্যায়ন করতে জানি। রোজার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করেছি, নারায়ণগঞ্জ প্রোগ্রাম করেছি, খুলনা প্রোগ্রাম করেছি, সিলেট প্রোগ্রাম করেছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মানুষের একটা ব্যাপক সাড়া এবং সমর্থন সহযোগিতা পাচ্ছি। তো আপনাদের সকলের দোয়া চাই। যারা উপস্থিত হয়েছেন, সংক্ষিপ্ত তাৎক্ষণিকভাবে আমার গতকালকে যাওয়ার কথা ছিল, যাওয়া হয় নাই। আমাদের ওই ছোট মামা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, তার একটা চব্বিশের বাজারে দোয়া এবং মিলাদ মাহফিল ছিল, সেই জন্য গতকালকে যাওয়া হয়নি। আজকে যাবো। যাওয়ার আগে ভাবলাম এই বাজারের উপর দিয়ে যাই, প্রত্যেক দিনই তো একটু দেখা করে যাই, অন্তত শুক্রবার বাজার, বুধবারের বাজার, কয়েকটা জায়গায় একটু দেখা করার সুযোগ হয়েছিল। সবার সাথে হয়তো দেখা করার সুযোগ হয়নি। কেউ বলতে পারে যে ভাই আমাদের বাজারে আসলো না, আমাদের সাথে একটু দেখা করলো না, আপনারা একটু বুঝাই বলবেন। ভাই সবাইকেই ভালোবাসে, সবার প্রতি তার মহব্বত আছে, সময়ের কারণে হয়তো সবার সাথে দেখা করতে পারে নাই। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।